অর্থনীতিতে সবচেয়ে বড় যেই ঝাঁকিটা আমরা খেয়েছি সেটা হুন্ডি। এখানে ধরেন বড় বড় লোকরা এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। এখন বোধহয় 12-র কাছাকাছি ইন্টারন্যাশনাল হয়ে গেছে, হয়তো বছর শেষে 14-15 চলে যাবে। বিস্ফোরণের মতো সেটা হচ্ছে আমাদের এনপিএলটা কিন্তু এখন 10 ক্রস করে আছে এবং এনপিএলটা সামনের সময় বাড়তেও পারে। ওইটা যদি আমরা ঠিক করতে পারি যে তুমি টাকা নিবে, টাকা দিতে হবে। ব্যাংকিং সেক্টর রিফর্ম ইজ আ মাস্ট। সরকারের কাছে চাইবো প্রত্যেকটা জায়গায় যেন কর্পোরেট গভর্নেন্সটাকে অবশ্যই এটাকে এনফোর্স করা হয়। Introducing the all-new Jamuna Bank. Welcome to a new era of banking. Jamuna Bank. Banking reimagined. দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, আজকে আমরা স্টুডিওতে গেস্ট হিসেবে পেয়েছি অতি পরিচিত মুখ, বাংলাদেশে অনেকেই চিনবেন ওনাকে। উনি ভেরি আউটস্পোকেন, অনেক কিছু নিয়ে কথা বলেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান। দর্শক, আমরা একটু যদি ব্রিফ বায়ো বলি, ক্যারিয়ার ব্যাংকার। এর আগে উনি ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। এর আগে ক্যারিয়ারের বিভিন্ন স্টেজে বিদেশি ব্যাংকগুলোতে স্ট্যান্ডার্ড চার্টার্ড সিটিএনএতে জব করেছেন। সো হিউজ এক্সপিরিয়েন্সের একজন ব্যাংকার আমরা বলতে পারি। যে বাংলাদেশের অর্থনীতির যে এই যে গ্রোথটা, এটা 20-30 ইয়ার্সের যেটা হয়েছে, তো সেগুলো কিন্তু আসলে ওনারা খুব ক্লোজলি অবজার্ভ করেছেন। আমরা জানি যে বাংলাদেশের ইকোনমি অনেকটা কিন্তু ব্যাংক ড্রিভেন দর্শক, বিকজ এনি ইন্ডাস্ট্রি কেউ কোনো বিনিয়োগ করতে চাইলে তারা কিন্তু আসলে ব্যাংকের কাছেই যায়, যেটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আরও অল্টারনেটিভ থাকে, ক্যাপিটাল মার্কেট থাকে, বন্ড থাকে, অন্য ডেরিভেটিভস আছে, ভেঞ্চার ক্যাপিটাল আছে, বাট বাংলাদেশে কিন্তু আসলে এভরিথিং ব্যাংকের উপরে। সো আমাদের ইকোনমি আসলে কেমন করছে, কিভাবে বড় হচ্ছে, এবং একই সাথে আসলে প্রবলেমস কি, তো সেগুলো কিন্তু আসলে সৈয়দ মাহবুবুর রহমান ওনার মতো ব্যাংকাররা কিন্তু আসলে শুধু অভিজ্ঞ না, তারা কিন্তু এটার সাথে সরাসরি জড়িত। দর্শক, আজকে আমরা সৈয়দ মাহবুবুর রহমানকে পেয়েছি আমাদের স্টুডিওতে, এবং আমরা আলোচনা করব, তার থেকে বিশ্লেষণ শুনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। মাহবুব ভাই, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। জি, এই যে আপনার হিউজ অভিজ্ঞতা ব্যাংকিং সেক্টরে দেখেছেন, আমি বললাম যে বাংলাদেশের ইকোনমি ব্যাংক ড্রিভেন অনেকটা। তো যদি বলি যে আসলে ইকোনমিটা এখন কেমন চলছে, আপনি একটু। না, ধন্যবাদ। আসলে আপনি অ্যাবসলিউটলি সত্যি কথা বলেছেন যে বাংলাদেশের যে অর্থনীতি, এটা সম্পূর্ণ ব্যাংক ড্রিভেন। আপনি যদি স্টিমুলাস লোনও গেছে, সেটা কিন্তু 85% উপর ব্যাংক ড্রিভেনে ছিল। সো আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেটা সম্পূর্ণ কিন্তু ব্যাংক ড্রিভেন ছিল এবং কমার্শিয়াল ব্যাংক ড্রিভেন। এখানে কিন্তু ধরেন আমরা শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম ফান্ডিং করেছি। আজকে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হয়েছে, এটা সম্পূর্ণভাবে এই কমার্শিয়াল ব্যাংক, সরকারি ব্যাংক বলেন, প্রাইভেট সেক্টর ব্যাংক বলেন, আমরা প্রত্যেকেই কিন্তু বিরাট একটা মানির মার্কেটে যে রিস্ক যেটা হয়, ইন্টারেস্ট রিস্ক নিয়েও কিন্তু আমরা এটা করে এসেছি। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ কিন্তু এখন একটা বিরাট একটা অর্থনীতি হিসেবে দাঁড়িয়েছে। ফ্রম বাস্কেট কেস আমরা এখন লো মিডিয়াম ইনকাম কান্ট্রি হিসেবে আসছি। আমাদের মিডিয়াম ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করব। মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইচ্ছা আছে 2041 সাল নাগাদ আমরা একটা ডেভেলপ ইকোনমি হিসাবে পরিগণিত হব। সো আই থিঙ্ক ইটস লং জার্নি, বাট আই থিঙ্ক উই আর এ ভেরি স্যাটিসফাইং জার্নি অ্যাজ ওয়েল, যে আমরা আজকে এখানে এসেছি। আজকে বাংলাদেশকে সবাই চেনে। বাংলাদেশ আজকে পৃথিবীর মানচিত্রে একটা শক্তিশালী অর্থনীতি। আমাদের যে পার ইনকাম যদি বলি, পার ক্যাপিটা জিডিপি, তো আমরা বেশ কয়েক বছর ইভেন ভারতের থেকেও কিন্তু আমরা এগিয়েছিলাম। কিন্তু এই যে পথ চলায় আমরা ধরেন কিছু কাজ হয়েছে যেখানে হয়তো আমাদের কিছু কাজ যেগুলো করেছি সেই সময়টা, সেটা হয়তো আমরা ঠিক মতন যদি ঠিক করতে পারতাম, হয়তো আজকে যে অবস্থায় আমরা এসছি কোভিডের পরবর্তী সময়ে, ইভেন কোভিডকালের সময় কিন্তু আমরা কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু আমরা এটাকে অ্যাড্রেস করেছিলাম। অনেক দেশের তুলনায় ভালো ছিল বাংলাদেশ। We are the 5th best country in terms of containing COVID. রাইট। আল্লাহর রহমত ছিল। ভ্যাকসিনেশনও কিন্তু অফকোর্স আমরা এপ্রিলে বোধহয় ভ্যাকসিন শুরু করেছিলাম, ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ যারা শুরু করেছিলাম। সরকার সেইভাবে ডেফিনেটলি এখানে প্রশংসা দাবিদার অবশ্যই। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে এসেছিলেন, যেটা কিন্তু অনেকে এগিয়ে আসতে পারেননি। বাট আমরা যে পোস্ট কোভিড যখন দেখলাম, যখন কন্টেন্ট হয়ে গেল, ওই সময়টা থেকে একটু বেশ, তখন আমরা পেন্ট আপ ডিমান্ড
একটা প্রচন্ড একটা প্রেশার এসেছিল, এলসি ভলিউম বেড়ে গেল, Right. প্রায় $8-9 বিলিয়ন পার মান্থ এলসি হয়ে গেল, যেটা 6-7-এর মধ্যে হতো। সেটা হতে হতে একসময় 22 জুলাই টুলার দিকে এসে দেখা গেল আমরা একটা ডিফারেন্ট সিচুয়েশন পড়ে গেছে, আমরা একটা চাপের মধ্যে পড়ে গেছি, ডলার নিয়ে একটা অস্থিরতা বিরাজমান করছিল। কারণটা ছিল ওই কোভিডের সময় প্রত্যেকটা এলসি কিন্তু 1 বছর বেশি করে ডেফার করে হয়েছিল, ইয়েস, এবং ইন দ্য প্রসেস যেটা হয়েছে ওই সময় এসে অনেকগুলো পেমেন্টস একসাথে ডিউ হওয়া শুরু করলো, এবং কোভিডের সময় যে রেমিটেন্সটা আসছিল সেই রেমিটেন্সটা কিন্তু অনেকাংশে কমে গেল, বিকজ কোভিডের সময় কিন্তু এই সমস্ত পপস অ্যান্ড মম শপসগুলো বন্ধ হয়ে গেল, কোনো রকম হুন্ডির ব্যাপার ছিল না। তো স্বাভাবিকভাবে পুরো টাকাটাই কিন্তু আসলে আমাদের ব্যাংকিং চ্যানেলে। কিন্তু এর পরবর্তী 2 বছরে দেখেন আমাদের কিন্তু প্রচুর লোক কিন্তু বাইরে গেছে, প্রায় 2 গত মিলিয়ন বছর 11 লক্ষ লোক, তার আগের বছর 10 লাখ প্লাস। হ্যাঁ, কিছু লোক ফেরত আসছে, কিন্তু ইনক্রিমেন্টাল যদি বলেন 2 বছরে ইট ইজ মোর দ্যান 10 লাখ, রাইট, ইফ নট মোর। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেমিটেন্সটা ঠিক সেইভাবে আসছে না। আমাদের রেমিটেন্সের একটা ফ্লাকচুয়েশন আছে, যেটা কিন্তু হওয়া উচিত না। কেন একটা স্টেডি একটা মার্ক তো হওয়া উচিত। আমি কোনো মাসে দেখি 13 লক্ষ, কোনো মাসে দেখি 19 লক্ষ, কোনো মাসে 17 লক্ষ, এরকম বেশ। আপনারা যদি দেখেন বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর প্রায় $500 বিলিয়ন কিন্তু রেমিটেন্সের ডিফারেন্স ছিল, রাইট, অলমোস্ট। তো এইটা যে হচ্ছে, এটা কারণটা কি? আমরা তো পাকিস্তানের কথা থাকে, পাকিস্তান প্রায় 10 থেকে 12 মিলিয়ন লোক বাইরে কাজ করে, মাইগ্রেশন ওয়ার্কার, এবং আমাদের দেশে মোটামুটি একই নাম্বার, কিন্তু ওদের কিন্তু মোটামুটি 2 বিলিয়ন প্লাস কিন্তু কন্টিনিউয়াসলি আসতেছে। রাইট। এখানে যেটা হয়েছে আমাদের সবচেয়ে, আমি বলবো অর্থনীতিতে সবচেয়ে বড় যেই ঝাঁকিটা আমরা খেয়েছি সেটা হুন্ডি। ওকে, এই হুন্ডির যে পরিমাণ বেড়ে গেছে, এটা যে আগে ছিল না তা কিন্তু না, আগেও ছিল, কিন্তু এটা ইভেন মাননীয় গভর্নর কিন্তু আমাদের সবসময় বলেন যে আপনার হুন্ডিটাকে আপনারাই করেন, অ্যাড্রেস করেন। একটা হতে পারে কি ওভার ইনভয়েসিং, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং আমরা মিলে কিন্তু একটা ভালো একটা কাজ করেছি। যেমন ধরেন $3 মিলিয়ন উপরে যদি এলসি হয়, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে স্ক্রিন কিন্তু হয়, এবং বাংলাদেশ ব্যাংক র্যান্ডমলি কিন্তু চেক করে, ইভেন $2 লাখ এলসি হোক, $1 লাখ এলসি, যদি ওরা মনে করে যে প্রাইসের সাথে কোনোভাবে একটা যেন বাজারের দরের সাথে একটা ডিফারেন্সটা অন্যরকম, তখনই কিন্তু অ্যাবনর্মালি দেখলেই কিন্তু তারা কিন্তু সেটা দেখে। এতে করে কিন্তু আমরা মনে করি, যেটা গভর্নর সাহেব বলেছে, উনি বলছে 80% প্লাস একটা উনি কমিয়ে ফেলেছেন, মানে ওভার ইনভয়েসিং, রাইট। তো যাতে করে এই কেন ট্রেড বেস মানি লন্ডারিং কিন্তু প্রচুর হয়। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা এখনো পারছি না, সেটা হচ্ছে আমরা এই যে হুন্ডিটা। এখন দেখেন আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় লেভেলে হুন্ডি হচ্ছে, এখানে ধরেন বড় বড় লোকরা এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমি অ্যাজ এ এমটিবি অথবা বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু করতে পারবো না। এখানে কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু বিরাট কাজ আছে। আচ্ছা, আপনি কথা বলে দেখেন, অনেকে কিন্তু অনেক নাম বলবেন, আমি নিশ্চিত এটা সরকারের যে ল এনফোর্সমেন্ট তারাও কিন্তু জানেন, কিন্তু তাহলে এখানে আমরা হাত দিতে পারছি না কেন? হুন্ডিওয়ালারা তো ইনভিজিবল কেউ না। অ্যাবসলিউটলি, আমি আপনার আমার মধ্যে কেউই, রাইট। এখন আপনি সাজ্জাদ কোথাও টাকা পাঠাতে চাচ্ছেন, আপনাকে টাকা দিয়ে দিচ্ছেন, উনি আপনাকে হয় দুবাইতে কিংবা কানাডাতে কিংবা ইউএসএতে কিংবা অস্ট্রেলিয়ান টাকা, আপনাকে ডলার বা ওই দেশের কারেন্সি আপনি দিয়ে দিচ্ছেন। তো সেটা হচ্ছে কেন? সেটাকে আমি বলে এটাকে জিরো করা যাবে, এটা কমাতে হবে। আপনি যদি এখানে হাত না দিতে পারেন, এখন যে আমরা যে রেটে যে ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছি, যেমন ধরেন বাংলাদেশ গভর্নমেন্টে যেটা আছে, যেটা বাফেদা এবং এবিবি আন্ডার দ্য গাইডেন্স অফ বাংলাদেশ ব্যাংক যেটা করেছে 110 বা সামথিং, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেদিন আমার মেয়ে টাকা পাঠাতে চাইলো, সে বললো বাবা আমি টাকা পাঠাতে, দেখা যাচ্ছে আমি একটা পার্টিকুলার এক্সচেঞ্জ হাউসকে পাঠালাম, ও কিন্তু আমেরিকা থেকে পাঠাচ্ছে থ্রু ওয়েব, অ্যান্ড শি ইজ গেট 121 টাকা। আচ্ছা, সে বলতেছে আমার তো ভালো লাভ হয়েছে। আমি বললাম আমি তোমাকে ওর সামনে একটা প্রোগ্রামে একটা টাকা পাঠাবে আমাকে, বললো আমি দেখলাম যে এই টাকাটা পাঠিয়েছে, আই গেটটা আবার 3 লাখ টাকা বেশি পেয়েছি। ও, এটা লস করবে কেন কেউ? একটা ইন্ডিভিজুয়াল যেখানে আছে সেখানে ওরা লস করতে চাইবে। সো এইখানে আমাদের কাজ করার ব্যাপারটা আছে। এখানে একটা ব্যাপারও হয়েছে আসলে, আপনি যদি 11 থেকে 21 দেখেন, 11 থেকে 21 দেখেন, ইন্ডিয়া পসিবলি ফ্রম 45 থেকে 75 গেছে ওদের আইআরএস টু ডলার। আমরা গেছি বোধ হয় 14% না কত পার্সেন্ট আমরা ডিভ্যালু করেছি। তো আমরা সেখান থেকে নিয়ে হয়তো আমরা পসিবলি উই গট সাম লেভেল অফ কি বলবো ক্রেডিট নিয়েছি, কিন্তু ওটা ওই সময়টা আসলে ঠিক করা উচিত ছিল। এখানে কিন্তু প্রেজেন্ট রেজিমের কিছু করার নেই। আপনি মিন করছেন মার্কেটের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। আমি জানি, যেমন আমি বললে পুরোটাই মার্কেট, যেমন আপনি লুক এট ইন্ডিয়া, এখানে কিন্তু আরবিআই কিন্তু একটা কন্ট্রোল রেজিম কিন্তু আছে। তারা কিন্তু প্রয়োজনে কিন্তু আপনারা দেখেছেন তারা কিন্তু মার্কেটে ডলার ইনফিউজ করে, রাইট, এবং কিনেও নাই, তারা কিনেও না, একটা কন্ট্রোল থাকে। আমি বলি না একেবারে লেসিফেয়ার বলে যেটা বলে না, ওরকম কিছু না, কিন্তু একটা কন্ট্রোল থাকতে পারে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন যেমন কথাবার্তা হচ্ছে যে ক্রলিং পেগ, রাইট, একটা হয়তো রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট থাকবে, হবে রিয়ার আশেপাশে কিছু, যেমনটা স্মার্ট প্লাস 3.75।
এটাও একটা ধরনের কন্ট্রোল মেকানিজম কিন্তু, অ্যান্ড এটা কতটুকু এফেক্টিভ হবে যে আনটিল আনলেস আপনি যদি হুন্ডিতে হাত না দিতে পারেন। আমি যদি ইভেন মার্কেটটা যদি ফ্রিও করে দিই, তবুও যদি হুন্ডি চলতে থাকে, তাও কিন্তু হুন্ডিওয়ালার রেট কিন্তু বাড়বে, বেশি থাকবে দেন দ্য মার্কেট রেট। একটা সময় ছিল যখন হুন্ডি কম ছিল তখন 1-2 টাকার বেশি কিন্তু হতো না। এবার ইন্ডিয়াতে যদি আপনি যান, ওদের অফিসিয়াল রেট 83 টাকা, কিন্তু আপনি যদি মার্কেটে বিক্রি করতে চান আপনি হয়তো 86 পাবেন বা না 83 84 বা ম্যাক্স 85 দিবে, 3-4 টাকার বেশি পাবেন না কিন্তু। সো এইটা আমাদের একটা, আপনি যে সমস্যার কথা বলেন, এটা একটা বিরাট সমস্যা, এবং যার জন্য আপনি দেখবেন যে আমাদের ফরেন কারেন্সি একটা ইস্যু আছে, ব্যালেন্স রিজার্ভ দেখবেন সেই 40 বিলিয়ন থেকে কমতে 48 থেকে কমতে এখন তো 20 বিলিয়নে এসছে। এখন এই যে কন্টিনিউয়াসলি সরকারকে বা বাংলাদেশ ব্যাংককে প্রায় $1 বিলিয়ন প্রতি মাসে দিতে হচ্ছে, ইন দ্য প্রসেস কিন্তু ওনাদের ব্যালেন্সও হার্ট হচ্ছে, এবং যেহেতু মার্কেট এখন লিকুইডিটি ক্রাঞ্চ হচ্ছে লোকাল কারেন্সি, এটা আপনি দেখেন এই বছর থেকে আমরা দেখছি, গত বছর শেষের দিক থেকে দেখতে পাচ্ছি আমরা 23টা শুরু করেছেন ফরেন কারেন্সি চাপ নিয়ে, আমরা 23টা শেষ করলাম কিন্তু লোকাল কারেন্সি চাপ নিয়েও। এখন যেহেতু দেখা যাচ্ছে যে সরকার যেহেতু ইনফ্লেশনারি প্রেশারটাকে কাটেল করার জন্য ওনারা ওই আপনার যে 9% যেটা 20 এপ্রিলে ছিল সেটা থেকে ওনারা সরে এসছে, ওনারা স্মার্ট প্লাস একটা মার্জিন 3.75 ছিল শুরু করেছেন, পরে যেহেতু রেপো রেট বাড়িয়ে দিয়েছেন 3.75 করে নিয়ে এসছেন। এখন আস্তে আস্তে কিন্তু আবার যেটা হচ্ছে ওদের রেফারেন্স রেট হচ্ছে স্মার্ট 6 মান্থ মুভিং অ্যাভারেজ রেট। এখানে আপনি দেখেন যেহেতু ট্রেজারি বেল 182 এখন 11% প্লাস, বোধহয় 11.2% লাস্ট অকশন যেটা হলো, তো স্বাভাবিক এভারেজ যদি বাড়তে থাকে, এটা এখন প্রায় এখন বোধহয় 12-র কাছাকাছি ইন্টারেস্ট হয়ে গেছে, রাইট? হয়তো বছর শেষে 14-15 চলে যাবে যদি এমনি থাকে। গভর্নমেন্টের যেহেতু রেভিনিউ, ডেট টু রেভিনিউ 100%, গভর্নমেন্টে কিন্তু আর কোনো মানে নাই, অপশন নেই বাট টু বড় ফর্ম মার্কেট। এতদিন সেন্ট্রাল ব্যাংক ডেভেলপমেন্ট হচ্ছিল, তাতে করে যদি ইনফ্লেশনারি প্রেশার বাড়ছিল, দে মুভ টু এখন মার্কেট আমাদের এখন কিন্তু এখান থেকে কিন্তু ধরেন টাকা চলে যাচ্ছে, মার্কেট ড্রাই আপ হচ্ছে। এক হচ্ছে ডলারে বিক্রির মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনার যেহেতু মার্কেট যেহেতু বন্ড এবং বিলগুলা এখন ব্যাঙ্কগুলো কিনে নিচ্ছে, সো এখান থেকে কিন্তু চলে যায়। আর ব্যাঙ্কগুলো দেখতেছে আমি ধরেন 12তে যদি লেন্ডিং করি আর 11তে যদি গভর্নমেন্টের বিল আমি কিনি, তো আমার জন্য এটা মাচ প্রেফার্ড, আমার রিস্ক ওয়েটেড অ্যাস এ 0। ট্রু। তা আমি কেন ওটা করব? এটা কি ব্যাংকগুলো বা অন্য ইনস্টিটিউশন এখন এটাই প্রিফার করছে, যে ইভেন ইন্ডিভিজুয়াল? আমি খবর নিচ্ছিলাম যে টোটাল যে বিল বন্ডের যে কম্পোজিশন তার 10% ছিল আগে, এটা হ্যাজ গন টু 20% নাও, ইন্ডিভিজুয়াল অ্যান্ড কর্পোরেটস। সো আপনি দেখছেন কত এগ্রেসিভলি এখন আমাদের অনেক ইন্ডিভিজুয়ালরাও আসছেন, বলছেন আমি আমাদের সাথে ওনারা বিপি অ্যাকাউন্ট খুললে ওরা এখন ইয়ে করবেন বন্ড বিলে, এবং কিছু এনবিএফআই কিন্তু হ্যাভ স্টার্টেড মার্কেটিং দিস, তারা 1% মতো কমিশন নিচ্ছে আর আপনার গভর্নমেন্টের এগুলো কিনে দিচ্ছে। তো এতে করে ওটাও কিন্তু একটা অ্যাডিশনাল প্রেশার কিন্তু পড়েছে অন দ্য মার্কেট। একটা হচ্ছে গভর্নমেন্ট নিচ্ছে, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কর্পোরেটসরা কিন্তু নিচ্ছে। সো এটা কিন্তু এই মুহূর্তের একটা সমস্যা আমাদের, যে আপনি বলছিলেন। আরেকটা সমস্যা সবাই জানেন, সেটা আমাদের বিস্ফোরণের মতো, সেটা হচ্ছে আমাদের এনপিএল। আচ্ছা, এনপিএলটা কিন্তু এখন 10 ক্রস করে আছে, এবং এনপিএলটা সামনের সময় বাড়তেও পারে বিকজ অফ দ্য ফ্যাক্ট আপনি দেখছেন যে এক্সপোর্টে আমাদের ডেন্ট হয়েছে, সিগনিফিকেন্ট ডেন্ট হয়েছে, এবং এক্সপোর্টে ডেন্ট হওয়া মানে তো আপনার এরা ধরেন পেমেন্টসগুলো ঠিকমতো করতে পারছে না। অনেক সময় দেখা গেছে যে আপনার ওই অ্যাকসেপ্টেন্স লাইবিলিটি সময় মতো পেমেন্ট হচ্ছে না, বিকজ মানে আপনার যে প্রসিজার সময় নিচ্ছে। আবার ম্যানুফ্যাকচারিং কনসার্নগুলো বিকজ অফ ডলার ইস্যু অনেক কিন্তু ক্যাপাসিটি ইউটিলাইজেশন করতে পারছে না, তাতে করে ব্রেক ইভেনও হচ্ছে না। ব্রেক ইভেন না হলে সেটা আমার পয়সা দিতে পারবে না। তো ইন দ্য প্রসেস এখানে, এবং মানুষের যে ইনফ্লেশনারি প্রেশার যেটা একটা আরেকটা সমস্যা, সেটা তো 9-এর মতো হয়ে আছে, 9+। আমরা কিন্তু পারছি না, আমরা চেষ্টা করছি গভর্নমেন্ট থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, কিন্তু এখনও কিন্তু এটা হচ্ছে না। কিন্তু আমাদের শুধুমাত্র এটা করলেও হবে না, আমাদের সাপ্লাই সাইডেও কাজ করতে হবে। শুধুমাত্র যে আপনি যদি এটা কমান, এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে মিডলম্যানরা, যেটা আমাদের মিডলম্যান কিন্তু ভেরি স্ট্রং। সো ফ্রম সোর্স টু এন্ড ইউজ, আপনার মাঝখানে যারা আছে তারা কিন্তু এটাকে অনেক দামটা বাড়িয়ে রাখে। সো আমার ফার্মাররাও দেখি বেশি পয়সা পাচ্ছে না, কিন্তু এন্ড ইউজার কিন্তু অনেক বেশি দামে কিনছে। তো এখানে কিন্তু একটা ব্যবস্থাপনার বিষয় আছে, ব্যাপার আছে। সো এগুলো না করলে কিন্তু আমি আসলে ইনফ্লেশন কমাতে পারছি টু দ্য টার্গেটের লেভেল, যে 6% মাননীয় গভর্নর বলেছেন যে বাই জুন 6% নেওয়ার একটা ব্যাপার আছে, যদি আমি ঠিকমতো মনে করতে পারি। তো এইটা কিন্তু একটা বিরাট প্রেশার। সো আমাদের যেহেতু ইনফ্লেশন বাড়ছে, দেখা যাচ্ছে যে অনেক লোক তার সেভিংস ভাঙিয়ে খাচ্ছে। আপনি দেখেন যে আরএমজি ওয়ার্কারদের যে মিনিমাম যে ওয়েজের কথা আসলো, আলটিমেটলি তো 12,000-এর বোধহয় ফিক্স করা হলো, তাদের ডিমান্ড আরও বেশি ছিল। এখন ধরেন যেখানে ডিভ্যালু করেছে প্রায় 27-27%, আপনার তো জিনিসের দামও তো বেড়েছে অ্যাটলিস্ট বাই দ্যাট পার্সেন্টেজ।
True. তো আবার এখানে আপনার ইনফ্লেশন আছে, তো স্বাভাবিকভাবে একজন লোক তার যে বেতনটাই পেত সেটা দিয়ে কিন্তু এখন তার জীবিকা নির্বাহ করতে পারছে না, ওকে সেভিংস ভাঙতে হচ্ছে। তো ইন দ্য প্রসেস আপনার লিকুইডিটি ইজ অলসো আন্ডার স্ট্রেস। আপনার এনপিএল, ফরেন কারেন্সি, লোকাল কারেন্সি, এবং যেহেতু আমি এলসি খুলতে পারছি না, যেটা আমি একটু আগে বললাম, তাতে করে হচ্ছে কি আপনার ক্যাপিটাল মেশিন এলসি দেখেন অনেক কমে গেছে। সো এতে করে এক্সপানশন কিন্তু অনেকটাই কমে গেছে, এবং তাতে করে যেটা হবে যে আপনার এমপ্লয়াবিলিটি কমে যাচ্ছে কিন্তু। আর এট দ্য সেম টাইম যদি আপনি ক্যাপাসিটি ইউটিলাইজেশন না করতে পারেন, আপনার এক্সিস্টিং এমপ্লয়মেন্ট কাটা হচ্ছে। সেই পয়েন্টে আমি আসছিলাম যে এই যে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, লিকুইডিটি ক্রাঞ্চ, ডলারের ক্রাইসিস, ইম্পোর্ট হচ্ছে না, আপনি বললেন ক্যাপিটাল মেশিনারি কম আসছে, আমরা ডেটাতেও দেখছি সেটা। সো সেটার ইম্প্যাক্টটা আপনারা তো খুব সরাসরি দেখেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নতুন কিছু করার কি প্রবণতা এখন কম দেখা যাচ্ছে? খুব কম। মানে ব্যাপারটা হচ্ছে কি তারা দেখছেন যে, আরেকটা হচ্ছে যে ফরেন কারেন্সি ইন্টারেস্ট কিন্তু অনেক বেড়ে গেছে। আপনি দেখছেন যে আমাদের আরেকটা বিরাট সমস্যা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ হয়ে যাওয়া। আমরা কিন্তু আমাদের স্মরণকালে দেখে না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ হয়েছে। লাস্ট 15 ইয়ার্স এরকম হয়নি। ট্রেড ইমব্যালেন্স দেখছি, অফকোর্স আমরা কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভ দেখেছি, কিন্তু আমরা কখনো মানে বলতে গেলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ দেখেন। এখন তার ডিফারেন্ট রিজনস আছে। ওয়ান অফ দ্য এই যে আপনার কারেন্সি ডিভ্যালুয়েশনটা, এবং ডিভ্যালুয়েশন হতে পারে কিন্তু স্টেবিলিটি নাই। রাইট। আপনি দেখেন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টার আসছে না, বিকজ সে জানে না যে টাকাটা আজকে যেখানে আসে তার 6 মাস পরে কোথায় গিয়ে দাঁড়াবে, বা 1 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে। কেন যারা রিয়েল ইনভেস্টার, যারা, আমি আপনাকে বলি, আমি এক সময় এই ধরেন এই ইনভেস্টারদের সাথে কথা বলতে বিভিন্নখানে আমি গেছি, তারা বলে মাহবুব আমরা ওই লুক অ্যাট বেশি ইমার্জিং মার্কেটে আমি তো আসলে ডিভিডেন্ড দিকে তাকাই না, আই লুক অ্যাট ক্যাপিটাল গেইন, যে আমি টাকা দিয়ে 2 বছর ঘুমায় থাকবো বা 3 বছর ঘুমায় থাকবো, সো আমার ক্যাপিটাল গেইন কী হবে। কিন্তু আমার যদি আবার ডিভ্যালুয়েশন কোন মাত্রা যাবে সেটা আমি যদি প্রেডিক্ট করতে না পারি, ফোরকাস্ট করতে না পারি, তখন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন না। সো ওইখানেও আসছে না, এফডিএ হচ্ছে না। আপনার বায়ার্স ক্রেডিট যেটা একটা বিরাট ইয়ে ছিল আমাদের ব্যাংকের জন্য, সেটা কিন্তু দেখবেন সিগনিফিকেন্টলি আজকে কত পত্রিকা দেখলাম যে আপনি কীভাবে আপনার ফরেন কারেন্সি ডেট কমে গেছে। ওয়ান অফ দ্য রিজনস বেসিক্যালি আর কোন নতুন করে আসছে না, কারণ সে দেখছে, আমিও দেখছি অ্যাজ অ্যান ইনভেস্টার, আমি যদি 4+ আনি, আমার যে রেট হয় প্লাস 10-11% হয়ে যায়, ডিভ্যালুয়েশন প্রায় 9-10-11 হয়ে যায়। আমি এখন এইটা নিব কেন, আর প্লাস ডিভ্যালুয়েশন আমি জানি সামনে কতটুকু হবে, তো সেই কারণে কিন্তু আসছে না। সো এবং ওরাও কিন্তু দে আর বেসিক্যালি বা স্ট্যাটাসকো মেনটেন করছে যে একটা আগে একটা যেহেতু আবার বলেছে ক্রলিং প্যাক হবে, কী হবে, এটা একটা দেখবি ইম্প্যাক্টটা কেমন হয়, এটা দেখে হয়তো ওরা আসবে। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যদি আপনি সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট না পান তাহলে হবে না। তাহলে কী করতে পারে, আমাদের যে সমস্ত এডিপির আন্ডারে যে সমস্ত ফরেন কারেন্সি লিঙ্ক প্রজেক্টসগুলো আছে, সেখানেও দেখতে 40 বিলিয়ন কত ডলার নাকি পেন্ডিং, নিয়ারলি 50 বিলিয়ন। হ্যাঁ, তো ওইখানে যদি আমরা কাজ করতে পারি, ওখানে যদি আমি যদি ফার্স্ট ইমপ্লিমেন্টেশনটা করতে পারি, তাহলে কিন্তু আমার একটা ভালো একটা আরো এফডিআই আনার জন্য যে ইকোসিস্টেমটা করা। জি সেটা। সো আমাদের এখানে অনেক কাজ, ইকোনমিক জোন নিয়ে একটা আমাদের বিরাট একটা হাইপ আছে যে একটা ভালো কাজ কিন্তু হয়েছিল, বিকজ ইনভেস্টারের কিন্তু জায়গা কিনা আমাদের দেশে ডিফিকাল্ট, বিকজ অফ ভেরি কমপ্লিকেটেড প্রসেস। ইকোনমিক জোন ইজ ভেরি গুড প্রপোজিশন, কিন্তু এখানেও এসে এখন দেখা যাচ্ছে যে ইউটিলিটি কস্ট যা আসে বা যেটা যে মিরেশ্বরে শুনতে পাচ্ছি, এখন ওয়াটার গেটিং এ গুড মানে সব যে আপনার মানে যেটা মিঠা পানি পাওয়া, সেটা পাওয়া ইজ বিকামিং ডিফিকাল্ট। সব নাকি স্যালাইন ওরা আসতে আসে, আর এটা করে যেভাবে আনতে এটা অনেক কস্টলি হয়ে যায়, প্লাস ইউটিলিটি কস্ট যেটা চাচ্ছে ওনারা যে চার্জ, এটা নাকি অনেক বেশি, এবং শুরুতে ভ্যাট ছিল না, পরে ভ্যাট ইম্পোজ করছে। সো কনসিস্টেন্সি অফ পলিসি ইজ অলসো ওয়ান অফ দ্য থিং। আর একটা হচ্ছে এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, ডুইং বিজনেস নিয়ে কথা হচ্ছিল, সেখানে কিন্তু এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্টস নিয়ে অনেক কথা হয়েছে। আমরা এইখানে কিন্তু ওই যে রেটিংগুলো হয় সেখানে কিন্তু আমরা উপর উঠতে পারছি না, বুঝতে পারছেন? তো এইসব জিনিসগুলো কিন্তু আমাদের আসলে অর্থনীতি আমরা যেখানে যেতে চাচ্ছি এখানে যেতে পারছি না। তার জন্য আমাদের এই মুহূর্তে নতুন সরকার এসছেন, অলরেডি মন্ত্রণালয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ব্যাংকিং একটা ফুল স্কেল রিফর্ম দরকার। আচ্ছা, অ্যান্ড ক্রেডিবল হওয়া উচিত, যাতে আইএমএফ তো অনেকগুলো প্রেসক্রিপশন দিচ্ছেই, সো এগুলিকে আমাদের ঠিক মতো করা। আপনি দেখেন 90s যখন আমার এফএসআরপি আসলো, ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম পড়বো, ওখানে কিন্তু আমরা অনেকটাই কিন্তু এগিয়ে এসেছিলাম। মার্কেট ব্রেজ কথা ছিল যে মার্কেট উইল ডিটারমাইন রেটস অ্যান্ড আদার থিংস, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে এসেছিলাম, কিন্তু আমরা কিন্তু অনেক দূর পিছিয়েও গেছি। 2003 তো ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চালু করলো, এক্স্যাক্টলি, তখন দেখেছি কিন্তু ডলার একটু আপনার টাকা পড়ে গেছিল, কিন্তু আবার কিন্তু ফেরত গেল, এটা কিন্তু হয়। লুক এট আপনার ইভেন মানে যদি হয়তো ভালো এক্সাম্পল হবে না, লুক এট পাকিস্তান 330 থেকে 270-80 চলে আসছে, লুক এট শ্রীলঙ্কা, রাইট,
ফ্রম 70 ইনফ্লেশন দে হ্যাভ কাম টু লেস দেন 2. হ্যাঁ, ইস্যুজ আছে, ছোট ইকোনমি, আই আন্ডারস্ট্যান্ড, বাট কিছু তো ডেফিনেটলি আমাদের দেখার ব্যাপার আছে যে কীভাবে হলো, আমরা কেন পারছি না। রাইট ভাই, অনেকেই হচ্ছে যে এই কথাটা বলে যে বাংলাদেশ খুব বেশি আমদানি নির্ভর একটা দেশ। আপনি ধরেন যে আমাদের তো ইন্ডাস্ট্রির অলমোস্ট সব কিছুই আমদানি করতে হয়, র মেটেরিয়ালস, মেশিন, এভরিথিং। আপনি আমাদের ধরেন যে অনেক ফুড কমোডিটি ইম্পোর্ট করতে হয়, আপনি শুধুমাত্র চালটা বাদ দিলে বাকি কিন্তু অনেক কিছু স্পাইসেস, ফ্রুটস, এভরিথিং ইম্পোর্ট করতে হয়। ভেজিটেবল আর চালটা বাদ দিলাম। তো এই যে আমাদের যে প্রবলেমগুলো এখন যেটা দেখছি যে এই যে খুব বেশি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু গত 2 বছরে সেটারই একটা ইম্প্যাক্ট দেখছি। সো আমাদের দেশের যারা উদ্যোক্তারা, তো এই যে অনেক জায়গাতে তো কাজ করার সুযোগ আছে, যেটা ইম্পোর্ট সাবস্টিটিউট, অনেক ইন্ডাস্ট্রি হয়েছে আমাদের দেশে, স্টিল, সিমেন্ট, পেপার, এই যে টিস্যু, এগুলো তো কিছুই ছিল না, বাট সব কিছুই তো আমাদের করেছে। তো এই যে বাকিগুলোতে কি কাজ করা আমাদের উদ্যোক্তারা কি ক্যাপেবল মনে করেন, বা জিনিসটা কেন হচ্ছে না? না, এখন দেখেন জাপান ইজ অলসো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাই না? ইউ লুক এট অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল, ওদের সব কিছু ইম্পোর্ট করতে হয়। অবশ্যই এটা আমরা তো ধরেন অনেক দূর, আমরা শুধুমাত্র এক্সপোর্ট, যেটা হয় কি কিছু পলিসি সাপোর্ট লাগে কিন্তু, যেমন আজকে এক্সপোর্টটা কিন্তু প্রচুর পলিসি সাপোর্ট নিয়ে কিন্তু এসছে। আমরা এখন ধরেন আইটি ইন্ডাস্ট্রি, কিন্তু আই থিঙ্ক দিস ইজ ওয়ান ইন্ডাস্ট্রি যেখানে কিন্তু অনেক কিছু করার আছে, অনেক আউটসোর্সিং যেমনগুলো, এই যে যেমন ধরেন আইটি পার্কগুলো সরকার হাতে নিয়েছেন, আইসিটি ইন্ডাস্ট্রি কিন্তু এখানে অনেক কাজ করতেছে। আপনি দেখেন অনেক কিন্তু ফ্রিল্যান্সাররা কিন্তু ইভলভ করেছে, যারা কিন্তু এটা প্রায় $1 বিলিয়ন প্লাস কিন্তু হয়ে গেছে, রাইট, $1 বিলিয়ন প্লাস অলরেডি। এখানে কিন্তু অনেক অপরচুনিটিস আছে। সেখানে ধরেন আজকে দেখলাম বোধহয় কম্পিউটারের উপরে অ্যাডভান্স ট্যাক্সটা বাদ দেওয়া হয়েছে। এখানে আমাদের আসলে পলিসি সাপোর্ট ভেরি ইম্পর্টেন্ট। যে আমি সেক্টর, যে সেমি কন্ডাক্টর নিয়ে কথাবার্তা হচ্ছে এখন, যে সেমি কন্ডাক্টর নিয়ে কিন্তু আসলে অনেক কিছু করার আছে, কিন্তু ওইখানে হয়েছে কি আমাদের কিছু ইন্ডাস্ট্রি, যেমন লেদার হ্যাজ এ ফ্যান্টাস্টিক পোটেনশিয়াল, কিন্তু দেখেন লেদারের আমরা কি করলাম, আমরা লেদারকে আমরা সেন্ট্রালাইজ করে গেলাম, আমরা চলে গেলাম এখান থেকে, আমার বুড়িগঙ্গা ধ্বংস হয়ে যাচ্ছে, চলে যায় হেমায়তপুরে, সাভারে গেলাম, এখন তলস্বরী সংগ্রহ, মানে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে পারি নাই, more than 20 years। হ্যাঁ, এটা একটা ফেইলিয়ার আমি বলবো। অবশ্যই, বিশেষ করে আমি বলবো যে বিসিকের যে ব্যাপারটা আছে, আসলে আমি জানি না, আমি সরি, মানে বিসিকের যে কোনো, আমি ইন জেনারেল আমি দেখতে পেয়েছি খুব একটা সাকসেস স্টোরি নাই। রাইট, তো এইখানে কেন পারলাম না সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট? এখানে কিন্তু লেদারের একটা বিরাট, এটা কিন্তু $1 বিলিয়ন ছিল। আপনি ভিয়েতনাম, বাংলাদেশ কিন্তু এই লেদার ফুটওয়্যার একই বয়স। জি, ভিয়েতনাম এখন শুধুমাত্র ফুটওয়্যার এক্সপোর্ট করে $25 বিলিয়ন চিন্তা করার কোথায় চলে গেছে, এবং কেন পারলাম না কেন? আর আমাদের দেশে যে এই যে র হাইট ছিল, র ম্যাটেরিয়াল, এবং এখন ধরেন এখন কিন্তু নন লেদারে কিন্তু বিরাট পোটেনশিয়াল আমাদের দেশে আছে, এবং সেটা তো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে করছি, কিন্তু এখানে কিন্তু পোটেনশিয়াল আছে। যেটা বলছি, তো আমাদের সেক্টর স্পেসিফিক করে ওই সেক্টরের জন্য যা কিছু প্রয়োজন সেইভাবে কাজ করতে হবে। আমি 10টা সেক্টরের হাত দিলে হবে না। যেমন ধরেন আমি যদি ইন টার্মস অফ বিল্ডিং রিলেশনশিপ উইথ দ্য কান্ট্রিজ অ্যাজ ওয়েল, আমার তো 150 দেশ দরকার নাই, আমি 20টা বা 25টা দেশকে আইডেন্টিফাই করে ওই দেশের সাথে আমার বাইল্যাটারাল রিলেশনশিপগুলো, উই নিড টু টেক ইট টু দ্য ডিফারেন্ট লেভেল, to different channels, starting from the Prime Minister to BIDA to whoever, the concerned ministry, আমাদের ওইভাবে কাজ করতে পারলে কিন্তু আমাদের এখন কাজ করতে হবে ফোকাসড ওয়েতে, যে যাতে করে আমরা কি করতে চাই, আমাদের কোথায় ক্যাপাসিটি আছে। যেমন ধরেন হিউম্যান রিসোর্স, আমাদের প্রচুর লোককে বাইরে পাঠাতে পারলে আমাদের ভালো, রাইট, আমাদের 17 কোটি লোক, এবং এখানে আমরা কাকে পাঠাচ্ছি, আনস্কিল লোকদেরকে। আমি এখানে কি, আমরা একটা স্টাডি রিসেন্ট সরকারেরই দেখেছি, 52% প্রধান বাধা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারা বাংলা ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। এক্স্যাক্টলি। তো আপনি ধরুন আমি সেমি স্কিল করতে পারি না, আমরা কি এটাকে এখানে একটু কনসার্টেড এফোর্ট দিয়ে কাজটা করতে পারি না? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, আমরা কি বিভিন্নখানে বিভিন্ন কাজ না করে আমরা কি এগুলি করতে পারি না? আমরা কি বিভিন্ন কর্পোরেটসদেরকে হাতে, এখন সিএসআর বলতে সবাই আসে ব্যাংকের উপরে, তা আমরা কর্পোরেটসগুলো যদি আমরা কিছু ইনস্টিটিউট করে, যদি আমরা এদেরকে আমরা ডিমান্ড সাপ্লাই করে কোন দেশে কার দরকার সেভাবে করে, যদি আমি বললাম বাইল্যাটারাল রিলেশনশিপটাকে ইউজ করে আমরা যদি এগুলোকে এক্সপোর্ট করতে পারি, তাহলে কিন্তু আপনার যে এখন যেমন ধরনের যে হুন্ডি যেগুলো হচ্ছে, বা লোকজন যে
টাকা পাঠাতে পারছে না, তখন কিন্তু ডিফারেন্ট বল গেম, বিকজ আপনি একটা শিক্ষিত লোক, Right. আপনি জানেন যে এটা কোনটা ভালো কোনটা খারাপ, এবং আপনি চাইবেন হুন্ডিতে ঝুঁকি যে আছে, জি জি, সেটা তো ওরা সব বোঝেন, ওকে যে বুঝে যা না, বোঝায়। হ্যাঁ। সো আপনি যখন যাবেন সাজ্জাদ, আপনি তখন চিন্তা করে ফর্মাল চ্যানেলে গেলে আমার তো পরবর্তী লাভ আছে, আমার ট্রানজ্যাকশন রেকর্ডটা হচ্ছে ব্যাংকের সাথে, আমি পরবর্তী কোনো যদি হোম লোন চাই, কোনো পার্সোনাল লোন চাই, কোনো ভেহিকেল লোন True. চাই, তখন কিন্তু আপনি সেটা পাবেন, বিভিন্ন ধরনের ব্যাংকিং সাপোর্ট কিন্তু পাবেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো এইখানে কিন্তু আমাদের এগেইন এটা কিন্তু ইজ লাইক এ লো হ্যাঙ্গিং ফ্রুট। রাইট, আপনি লুক এট নেপাল, লুক এট ফিলিপিন্স, ওরা যে পরিমাণ টাকা আনছে জাস্ট বিকজ, লুক এট ইন্ডিয়া, ওরা ধরেন শুরু করছে নার্সেস দিয়ে। তা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু নার্সেস কিন্তু ভালো ট্রেনিং ইনস্টিটিউট অনেকগুলো হয়েছে, গ্র্যাজুয়েশন ক্লাস হচ্ছে, আপনার ডিপ্লোমা হচ্ছে। সো এইখানে আমাদের হাত দিতে হবে। আরেকটা যেটা হচ্ছে মেইলের, হচ্ছে আমাদের রেভিনিউ যে রিভ্যাম্প করা হবে, যে আমরা সেই আদিকালের মানদাতা আমাদের যেভাবে কাজগুলো System. করছি, ধরেন আপনি দিচ্ছেন, আপনাকে আমি ট্যাক্স চাপাচ্ছি, কিন্তু এটাকে এই ট্যাক্স বেসটাকে বাড়ানো, এটাকে আরও আধুনিকায়ন করা। আমি আমার মেয়েদের দেখে ওরা ট্যাক্স সাবমিট করছে, অনলাইনে করতেছে, আবার তারা অনলাইনে রিফান্ডও পেয়ে যাচ্ছে, ভেরি ইজি সিস্টেম এখন হ্যাঁ। টেকনোলজির যুগে। চেষ্টা করছে। কিন্তু আসলে এখানেও প্রচুর অটোমেশন দরকার, প্রচুর রিফর্ম দরকার, ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমাদের দেশে অনেক বছর ধরে আলোচনা শুনছি আমরা, হ্যাঁ। ইভেন ভ্যাট অটোমেশন মোর দেন এ ডিকেড, বা রেভিনিউ সেক্টরের রিফর্ম, সব কিন্তু কিছুই। গভর্নমেন্ট অনেক পয়সা খরচ করছে এখানে। রাইট, আপনি দেখেন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রচুর পয়সা খরচ করেছে। তা আমার কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারও দেখতে হবে প্রায়োরিটি। যেমন ধরেন আজকে আমার ঢাকা চিটাগং এক্সপ্রেসও দরকার, দিস ইজ মাই হার্ট লাইন, রাইট, আমার এটা ঠিক থাকবে, বাকি সব ঠিক থাকবে। শুড বি দ্য প্রায়োরিটি। সো এটা আমার মনে হয় প্রায়োরিটি হিসাবে নিয়ে আসা উচিত, এটা কীভাবে করা যায়। এবং এখানে আপনি আরও দেখেন, আরও উইল মাচ বেটার দেন মেনি অফ দ্য লার্জ প্রজেক্ট দ্যাট ইউ হ্যাভ আন্ডারটেকিং। সো আমার কাছে মনে হয় অবশ্যই আমাদের প্যাশন থাকবে, আমাদের কোনো জন্য মানে চাইবো, আমি করতে চাইবো, ইমোশন থাকবে, কিন্তু ইমোশন অ্যান্ড প্যাশনের উপর যদি যেতে হবে আমার প্র্যাকটিক্যালিটি, যে আমার এই মুহূর্তে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেইভাবে কাজ করতে পারলে আমার মনে হয় আমরা যেখানে এসছি আজকে, বাংলাদেশ কিন্তু অনেক চড়াই উতরে পার হয়, যেটা আমি বললাম ফ্রম বাস্কেট কেস আমরা বোধহয় 31st লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। সো এখান থেকে কিন্তু আগানো কোনো ব্যাপার না। মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ করে নিয়ে যাওয়া, এটা কোনো ব্যাপার না। ই জাস্ট নিড আওয়ার গুড উইশেস, গুড ইন্টেনশন, এবং প্র্যাকটিক্যাল ওয়েতে কাজগুলো করা। মানে রাদার দেন ডুইং 100 থিংস, 5-6টাকে আইডেন্টিফাই করবো, এই 5-6টা নিয়ে আগাতে হবে। এগুলি ছাড়া আসলে যদি আমি করি তাহলে লাভ হবে না। এই যে ইন্টেনশন, তো আমরা দেখেছি যে যদি ইন্টেনশনটা ঠিক থাকে, পদ্মা ব্রিজ এটা তো আসলে কয়েক বছর আগে অকল্পনীয় ছিল, ঢাকাতে এইভাবে পেরেছি মেট্রো আমরা, চলবে। পেরেছি। সো দিস ইজ তো এখন বাস্তবতা এগুলো। এন্ড ইট স্পিক্স আওয়ার মানে স্ট্রেংথ। Right. এটা কিন্তু আমাদেরকে অনেক সাহস জুগিয়েছে। তো সেখান থেকে সেই সাহস নিয়ে তো আমরা অন্যগুলো করতে পারি। যেমন সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে মনে হয়, রিফর্মের প্রথম কাজটা হতে হবে কর্পোরেট গভর্নেন্স। ওকে, ইট শুড বি দ্য টপ অফ দ্য থিংস। সো দ্য কর্পোরেট গভর্নেন্স, মোটা কথায় বলি যে আপনার যেমন টিবিএসের যিনি বোর্ড, তারা তাদের দায়িত্ব সম্বন্ধে ওয়াকেবল থাকবে এবং তারা শুধু সেটিকে করবে, দে উইল নট ক্রস দেয়ার লাইন। আপনার যদি সিও তার যে দায়িত্ব দেয়, এবং তার যে অ্যাকাউন্টেবল হবে। আমাদের ব্যাংকে আমার বোর্ড, আমি ম্যানেজমেন্ট, আমি সিও, আমাদের যদি প্রত্যেকটা দায়িত্ব থাকে যে এই জিনিসগুলো করবা, তাহলেই হবে। কিন্তু আমি কারোর প্রতি অনুরাগ বিরাগ যেটা বলে না, অনুরাগও হবে না, বিরাগও হবে না। যে যা করেছে তার জন্য রাইটফুলি হি উইল বি রিওয়ার্ডেড অর রাইটফুলি হি ইজ বি পানিশড। ইয়েস, এন্ড শেয়ার হোল্ডার তারা ডিভিডেন্ড পাবে। অ্যাবসলিউটলি লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। আজকে ধরেন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য আরেকটা কথা হচ্ছে, কিছু কিছু ব্যাংকের ইস্যুস নিয়ে আসছে, যেগুলো উই হ্যাভ বিকাম উইকার, দ্যার আর সাম ইস্যুস উইথ ইট, এবং লোকজন দেখতে পাচ্ছে টাকা উইথড্র করে নিয়ে যাচ্ছে, এবং ওখানে যে কোনো রকম ইস্যুস থাকে, দ্যাট নিড টু বি অ্যাড্রেসড। সেন্ট্রাল ব্যাংক অনেক কাজ করছে, কিন্তু আমি এটাও বুঝি যে এখানে আরও অনেক কিছু দরকার। সে রাজনৈতিক সদিচ্ছা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে ধরেন যারা ডিফল্টার, বিগ ডিফল্টার, এরা কিন্তু মোস্ট উইলফুল ডিফল্টার। এবার ব্যাংকিং কোম্পানি একটা কিন্তু আমরা যদি একটু পার্সেন্টেজ ভাবে জানতে চাই, যে অনেক সময় এটা বলে যে উইলফুল ডিফল্টার, তো আপনার ধরেন যে কত পার্সেন্ট আসলে উইলফুল ডিফল্টার হবে? এটা আমি এক্স্যাক্টলি approximate, but- না, আমি যদি এইভাবে বলি যে আমাদের ডিফল্ট একটা সিগনিফিকেন্ট পিস উইলফুল ডিফল্ট, আর উইলফুল ডিফল্টের প্রশ্নটা কিন্তু বেশি। আচ্ছা, 5 কোটি 2 কোটি টাকা নিয়ে কিন্তু উইলফুল ডিফল্টার হয় না নর্মালি। কিন্তু যে কেউ 100 কোটি নেয়, 150 কোটি নেয়, 200 কোটি নেয়, তারাই কিন্তু আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে লার্জ লোন নিয়ে, কিন্তু স্মল লোনগুলো কিন্তু ঠিক আছে, হ্যাঁ ওদের ইস্যু হয়েছে, ম্যাক্রো ইকোনমিক ইস্যু হয়েছে, কোভিড হয়েছে, হয়তো ম্যাক্রো ইকোনমিক কোনো ফান্ডামেন্টালসের জন্য ইস্যু হয়ে যায়। আজকে ধরুন একটা এসএমই যার ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আছে, যদি ইম্পোর্ট করতে না পারে, সে কিন্তু কালকে এটা সমস্যায় পড়বে। যে একটা এসএমই যদি আপনার ইলেকট্রিসিটি না পায়, তার কিন্তু প্রবলেম পড়ে যাবে।
যার তেল আনতে হয় তার তেল আনতে প্রবলেম পড়ে যাবে। তো ওই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু লার্জ যারা আছে, যারা হয়তো আগে থেকে ভাবছে যে নিদে দিব না, এটা কেন হয়েছে? বিকজ অফ ফ্যাক্ট আমাদের প্রথম দিন থেকে আমাদের একটা কালচারাল ইম্পিউনিটি, যে ইম্পিউনিটি ব্যাপার, ওই ব্যাপারটা কাজ করেছে। সো ওইটা যদি আমরা ঠিক করতে পারি যে তুমি টাকা নিয়ে টাকা দিতে হবে। আমি আমার মেয়ের কথা বলছি, এক সময় ছিল যে টাকা দিলে টাকা না নিলেও, কিন্তু আমরা যখন এটাকে অনেক স্ট্রেনদেন করেছি, টাকা নিয়ে দিতে হবে ভাই। ইস্যু থাকে ডিসকাস করো, আমি তোমার সময় বাড়িয়ে দিব, তোমার কিছু ইস্যু সেটেল করে দেবো। এখন কিন্তু আলহামদুলিল্লাহ গেটিং ব্যাক মানি। সো এটা তো আমি একা করেছি, অনেক কিছু যারা যারা ভালো ব্যাংক তারা কিন্তু এই কাজটা করছে। কালেকশনটাকে ওরা প্রচণ্ড রকম পুশ করতেছে। কিন্তু আপনি যেটা ধরেন যে আমাদের এখানে যে কিছু বড় ক্লায়েন্টের পিছে সব ব্যাংকই ঘোরে, এটাও হয়তো একটা কারণ হতে পারে অনেক সময়। আপনি যদি দেখেন যে পৃথিবীর যে কোনো ইকোনমি গ্রো করেছে, এটা কিন্তু বেসড অন এসএমই। তো আমাদের এখানে এসএমইর যেটা ওদের সবসময়ের ক্লেম, যে তারা আসলে এই যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই যে টাকা পাওয়া ব্যাংক থেকে, তারা কিন্তু সেটা পায় না। এই যে আপনিও বলছেন যে সবাই আসলে বড় ক্লায়েন্টের লোনের দিকেই যায় এবং সেগুলোই ডিফল্ট হয়। ইট ইজ গুড, কারণ হয় কি বড় ক্লায়েন্ট গেলে হয় ফার্স্টে ইউ ক্যান সি দ্য মানি। ওই যে অ্যাগেন কর্পোরেট গভর্নেন্স ব্যাপারটা, বোর্ড এসে বলে আমাকে ডিভিডেন্ড দিতে হবে, তো ওই ব্যাংক 20% দিয়েছে, আমাকে তুমি 20% দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে কম্পিটিশনের মধ্যে, রাদার দেন লুকিং অ্যাট আওয়ার হেয়ার, রাদার দেন হ্যাভিং এ স্ট্র্যাটেজি যে আমি এই কাজটাই করবো এবং এখান থেকে আমার যা আসে আমাকে প্রথম কাজ সাস্টেনেবিলিটি। এখন দেখবেন সবাই এখন বলছে টেকসই হবো কিনা, রাইট? সাস্টেনেবল হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। যেমন এখন আমরা বলছি ESRM কথা, আমরা সোশ্যালের ব্যাপারটা বলতেছি। সো এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন এছাড়া কিন্তু আপনি কিন্তু আসলে এনভায়রনমেন্ট নিয়ে কাজ না করলে পারবেন না। আপনি যদি আপনার সোশ্যাল এন্ড গভর্নেন্স, ESG যেটা আর কি, আপনি যদি তিনটাই এরিয়াতে কাজ না করেন, আপনি কিন্তু সাস্টেনেবল থাকবেন না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেমের কথা বলে আসা হয় কি, ব্যাঙ্কগুলোর প্রবলেম হচ্ছে, একটা হচ্ছে প্রফিটেবিলিটি সবসময় টার্গেট থাকে, যেটা করতেই হবে, এবং উপর দিক থেকে একটা ডিভিডেন্ড এত নেওয়া হবে না। সেই জন্য ওরা লার্জ লোনগুলো দেয়। কারণ এটা ধরেন আমি একটা বুক বাড়াতে গেলে 100 কোটি টাকা, 500 কোটি টাকা 5টা লোন দিলে হয়ে গেল। কিন্তু আমি যখন এসএমই দিব 5 কোটি টাকা করে 100টা কাস্টমার আনতে হবে। আর যেটা হচ্ছে কি, আমাদের ইকোনমিকে যে দেখা যায় পলিসি কনসিস্টেন্সি সব থাকে না। হঠাৎ করে একটা ধরেন আমরা অফশোর ব্যাংকিংয়ে কাজ করছিলাম, হঠাৎ করে একটা বলো যে ইনকামের উপরে তোমাকে ইন্টারেস্টের উপরে ট্যাক্স দিতে হবে, রাফলি গ্রস করতে 25%, সাথে সাথে কেম ফ্রম নো ওয়্যার। তো এইগুলো কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো বলছি ট্যাক্স রিফর্ম করতে হবে, সেটা দিয়ে কোথাও 5 নেবেন, কোনো 10 নেবেন, সেটা যদি যাদের যেভাবে করা। কিন্তু আপনি ধরেন এই কনসিস্টেন্সি পলিসি না থাকতে, অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু গিভ দ্য রাইট ইনফ্রাস্ট্রাকচার। আমাদের যে সমস্যা হচ্ছে কি, আপনি ধরেন জমি কেনার সমস্যা হয়, ইলেকট্রিসিটি বিল সমস্যা হয়, এভরি পারমিশনেই তো আপনার সমস্যা হয়, আপনি 100+ দিতে হয় যে ইনস্টিটিউশন টু গেট দ্য পারমিশন। এই জিনিসগুলো কিন্তু কস্ট অফ বিজনেসটাকে অনেক বাড়ায় দেয়। তো এইগুলোকে যদি আমরা ঠিকমতো নিয়ে আসতে পারি, জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি ইমপ্রুভমেন্ট করতে পারি, ডিসপোজাল অফ কেসেসটাকে ফাস্টার করতে পারি, ইনস্টেড অফ গোয়িং ফর 8 to 10 years টু গেট এ ভার্ডিক্ট, তাহলে দেখবেন সব মোটামুটি ঠিক হয়ে আসবে। আর এটা যেটা হচ্ছে, রাজনৈতিক থেকে উপরে যেতে হবে, পলিটিক্যাল যে ব্যাপারটা থাকবে কিন্তু তার উপরে চলে যেতে হবে, যে এই লোকটা আমার শত্রু, সে যে মতাদর্শের লোকই হোক না কেন, এই লোকটা আমার ব্যাংকের আমার যাই হোক না কেন, আই হ্যাভ টু টেক অ্যাকশন। ওইভাবে যদি করতে পারেন, মানে অ্যাবসেট ডিসপ্যাশনেটলি, তাহলে আমার মনে হয় যেটা আমাদের সরকার ঠিক করছে, যেটা করতে চাচ্ছে, এটা অ্যাচিভ করা ইজ নট এ বিগ ইস্যু। কারণ আমরা কিন্তু প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা একটা জায়গায় তো পৌঁছে গেছি, এখান থেকে জাস্ট টু টেক অফ। রাইট, ওই টেক অফ করার জন্য আমাদের এই যে গভর্নেন্স ইস্যুসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম কাজ যদি গভর্নেন্স ধরেন, গভর্নেন্স কারণে কিন্তু বাকি সবগুলো কিন্তু ফল ইন প্লেস। আমাদের দেশে যেটা দেখি, যে এই যে শুরুতে যেটা বলছিলাম, ব্যাংক ড্রিভেন সব ফাইন্যান্সের ক্ষেত্রে, স্পেশালি ফান্ডের ক্ষেত্রে, আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটটা সেভাবে গ্রো করছে না। ক্যাপিটাল মার্কেট আমি দেখেছি কিছু কিছু, আমার কেউ এটা বলে থাকে যে ধরেন যে ঠিক অনেক ব্যাংকার চায় না যে ক্যাপিটাল মার্কেট আসলে ডেভেলপ করুক। এটার কারণটা হচ্ছে, যদি বড় বড় কোম্পানি ক্যাপিটাল মার্কেট থেকেই ফান্ডটা ইজিলি পেয়ে যায়, সো সে তো আর ব্যাংক থেকে যাবে না। সো আমাদের দেশের এই যে ব্যাংকারদের যে সহজ বিজনেস, সেটা নষ্ট হবে। আপনি কি বলেন? এটা মধ্যে পুরোপুরি সত্য না। কারণ সত্যটা কেন এসেন্সে বলি, আমরাও চাই, এখন ধরেন একটা কাস্টমার আমার সাথে 500 কোটি এক্সপোর্ট আছে, সে এখন এসে আমাকে 100 কোটি টাকা চাইলো বা 200 কোটি টাকা চাইলো, তখন হয় কি বাধ্য হয়ে আমরা কোনো অপশন থাকে না, তো তখন কিন্তু আমরা দেখি। কিন্তু আসলে আমরা যদি ওই মার্কেটটা, আমরা শুনছি মাননীয় যিনি চেয়ারম্যান আছেন উনি কাজ করছেন, এবং এটা নিয়ে আশা করছি বলা হচ্ছে ইলেকশনের পরে একটা ডিফারেন্ট মাত্রা যোগ হবে, এবং আমাদের ব্যাংকিং অ্যাসোসিয়েশন লোকজনও গেছেন। তো
ওইটা যদি কাজ করে ভালো। আমরা তো চাই লং টার্ম ফান্ডিংটা ক্যাপিটাল মার্কেট থেকে হোক, বন্ড মার্কেটটা আরও ইমপ্রুভ করুক। উনি অনেক কাজ করছেন, ওরা যে প্রেজেন্ট যারা আছে তারা কাজ করছে, কিন্তু যেটা হয়েছে বিভিন্ন কারণে হোক আমরা সেটা এখনো প্রতিফলন দেখতে পাইনি। এটা যদি আসলে ভালোভাবে কাজ করে এবং আরও ভালো ভালো কোম্পানি কিন্তু মার্কেটে যেতে হবে। এই যে আপনার ট্যাক্স বেনিফিট আছে কিন্তু 7.5% পয়েন্ট লিস্টেড হলে, তো তারপরে ধরেন যে আমি যদি নামই বলি যে ধরেন যে মেঘনা গ্রুপ, তারা অন্তত গত 10 বছরে তারা 30-র উপরে ইন্ডাস্ট্রি করেছে নতুন। সিডি গ্রুপ বা আবুল খায়ের নতুন নতুন ইনভেস্ট কিন্তু এরা এখনো করছে, এবং কোন কোন প্রকল্প আছে তাদের 1-2,000-5,000 কোটি টাকার। তারা একটা পয়সাও আপনার ক্যাপিটাল মার্কেট থেকে নিচ্ছে না, সবাই ব্যাংক থেকে নিচ্ছে। এখানে যে গুড গভর্নেন্স ব্যাপারটা আসে, যে ওদেরও ধরেন এই কোম্পানিগুলোর যেই ডিসক্লোজারও ঠিক করতে হবে। তারপরে যেটা হচ্ছে যে এই কোম্পানিগুলো চায়ও, এমনি চায় না যেটা ধরেন আমরাই পত্রিকায় পড়ি যে অ্যাপ্লাই করেছে 6 মাস 1 বছরও কিছু হচ্ছে না, তো সে দেখা যায় আমি 300 কোটি টাকা চাইছি, এটা তো কোনো ব্যাংকে গেলে 2টা ব্যাংক 300 কোটি আমাকে 2 মাস না 3 মাস টাকা নেবে। কিন্তু যখন এটা আমাকে, যেমন একমি ওদের মনে পড়ে একটা অ্যাপ্লাই করেছিল প্রায় অনেক দিন হয়ে গেছে, পরে দে হ্যাভ উইথড্রন দিস অ্যাপ্লিকেশন। তো ওই জিনিসটাকে ফাস্টার করতে হবে, কেন আই আন্ডারস্ট্যান্ড যে লিমিটেশনস অন দ্য পার্ট অফ বিসেক বা এসএসসি, তাদের একটা প্রসেস আছে করতে হবে, কিন্তু সবখানে কিন্তু আমাদের আসলে প্রত্যেকটা জায়গায় আমাদের মার্কেট ফ্রেন্ডলি যদি হয় তখন দেখবেন সেই স্টার্টিং উইথ দ্য এনবিআর অ্যান্ড আদার থিংস অল রেগুলেটরি বডিজ, এখানে যদি আসলে ফ্রেন্ডলি হয়, প্রসেসটা ফ্রেন্ডলি হয়, তাহলে দেখবেন আসবে না কেন। ইভেন অনেক সরকারি প্রতিষ্ঠানে বলা হচ্ছে যারা ভালো করছিল, আসার কথা ছিল আসে নাই। তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনি দেখেন, গ্রামীণফোন এসছে, রবি এসছে, সো এখানে বড় বড় কোম্পানিগুলো আসতে হবে, আপনি যেগুলো কোম্পানি বললেন আনতে হবে, এবং তাদেরকে সেই ধরনের কন্টিনিউয়াস ডিসকাশন ডায়ালগ আজকে আসছে না, কালকে আসবে না, পরশু আসবে, কীভাবে আসতে পারে আরও ইজিয়ার কী করা যায়। প্রথমে 5-10 টাকা আসা হয়তো আপনি একটু ইজিয়ার ওতে করলে, বড় বড় কোম্পানিকে যদি বেটার বেনিফিট দেন, তাহলে পসিবলি আদার্স উইল কাম, আদার্স ফলো দ্য সুট। কোনো কারণ নেই তো না আসার, কেন ব্যাংকের তো ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির ইস্যু আছে। আপনি কিন্তু আমাদের বাংলাদেশি ব্যাংকিংয়ের একটা অসুবিধা আছে, আমাদের কিন্তু লোলি ক্যাপিটালাইজ ব্যাংক, আমাদের যদিও 12.5% ক্রার, কিন্তু আমাদের আসলে 11.5, রাফলি 11.5। আপনি যদি অ্যাসেটই তো অনেক কম, এটা $12-14 বিলিয়ন প্রবাবলি, এটা ভেরি স্মল ক্যাপিটাল বেজ আর স্মল ব্যালেন্স শিট, যার জন্য দেখেন আমরা বাইরেও যেতে পারতেছি না। আর একটা ইস্যু হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স ক্যাপাসিটি ইন দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ নট গুড। আমাদের এটা শুধুমাত্র ধরেন ওভারঅল ভালো না, বিকজ আমাদের ওভারঅল এডুকেশন সিস্টেমের সমস্যা আছে। সো আমরা যেই প্রোডাক্টটা আলটিমেটলি পাই, এটা নিয়ে আমাদের অনেক ট্রেন করতে হয়। অন্যান্য কোম্পানির অসুবিধা নাই, কিন্তু আমরা ব্যাংকের যদি আমাদের রিসোর্স খারাপ হয় তাহলে কিন্তু ইউর গন। কেন একটা যে লোন প্রসেস করছে বা একটা লোক যখন ডিপোজিট আনতেছে, সেখানে যে কোনো আপনার মালের অনেক ইস্যু থাকে, তাহলে কিন্তু ইউর গন। একটা লোন যদি ভালো প্রসেস না করতে পারে, ইফ লোন গোজ ব্যাড, ইউর গন। সো এখানে কিন্তু রেসপন্সিবিলিটি পার্টটা অনেক বেশি, রিস্ক কিন্তু এখানে অনেক বেশি, বিকজ অ্যাজ এ ব্যাংক we're into risk taking business, so your resource has to be good, right? এই যে আপনি যেটা বলছিলেন যে কোয়ালিটি হিউম্যান রিসোর্স, এই যে এনপিএল বা ধরেন যে গভর্নেন্স ক্রাইসিস, তো এটার জন্য আমরা সবসময় ধরেন যে একটা দেখি যে ওকে ইন্টারভেনশন থাকে আমাদের দেশে, যারা আসলে ওনার তারাই বিজনেসম্যান, তো এরকমের বিষয়গুলো আছে। তো এই যে উইলফুল ডিফল্টার বা গভর্নেন্স ইমপ্রুভের ক্ষেত্রে ব্যাংকারদের রোল কতটা? আমাদের তো অবশ্যই রোল আছে, কারণ পুরো প্রসেসটাতে আমরা আছি। আমরা যখন লোনটা দিই, আমাদের এই মনিটরিংটা দরকার, আমার স্ট্রাকচারিংটা দরকার। কোনো কাউকে কিন্তু আমরা ধরেন যে একজন এক্সিকিউটিভ ধরেন যে তার বোর্ড প্রেশার দিল, সে এটা সাইন করলো, বাট আমরা তো কখনো দেখিনি যে কেউ প্রোটেস্ট করে ওই ব্যাংকের জবটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, দিস ইজ, এখন মুশকিলটা হচ্ছে কি, এগেইন আমাদের এখানে জবের নিশ্চয়তা কম। আচ্ছা, প্রতি বছর প্রায় 20 থেকে 22 লক্ষ লোক জয়েন করে, চাকরি নাই। আর এখানে যার জন্য হয় কি, সবাই তো একটা চায়, ধর বিশ্ববিদ্যালয়ে পাশ করে একটা চাকরি চায়, তার ফ্যামিলি তাকে নিজেকে সাপোর্ট করার জন্য। সো ওইটা হয়তো ওয়ান অফ দ্য রিজনস। হচ্ছে না তা কিন্তু না, এর ভিতরে কিন্তু অনেকেই হচ্ছে, হয়তো সেটা হয়তো আপনারা জানছি না, কিন্তু কিছু কিছু অবশ্যই হচ্ছে, যার জন্য হয়তো এখন আমরা দাঁড়িয়ে আছি, তাহলে তো এটা আরও খারাপ হয়ে যেত। সো ওটা হচ্ছে, যেটা বললাম, কর্পোরেট গভর্নেন্স ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি আমার ব্যাংকের কথা বলি, আমার ব্যাংকে আলহামদুলিল্লাহ আমার বোর্ড যেমন ধরেন ডিভিডেন্ড নিয়ে ওরা বলছে মিনিমাম দিলেই হবে। আমরা তো দেখছি যে যেসব ব্যাংকের বোর্ড রিলেটিভলি বেটার, সেসব ব্যাংক কিন্তু ভালো। ইয়েস, এটা কিন্তু ইটস এ কম্বাইন্ড এফেক্ট, বোর্ড ম্যানেজমেন্ট সব কিছু। বোর্ড কথা আছে না, মাথা ভালো হলে শরীরটা কিন্তু ভালো থাকে, মাথা পচে গেলে শরীর সব জায়গায় কিন্তু আস্তে আস্তে পচতে থাকে। সো বোর্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট,
কেন বোর্ড যেটা চাইবে, যে পলিসি দিবে, যে স্ট্র্যাটেজি দিবে, সেটা কিন্তু ম্যানেজমেন্ট এক্সিকিউট করবে এবং বোর্ড সেটা কন্টিনিউয়াসলি সুপারভাইজ করবে। এবং সেখানে যদি আমি এজ এ সিও, ইফ আই ফেল টু ডেলিভার, আই উইল বি অলসো আস্ক ফর এক্সপ্লেনেশন। ট্রু। মোহাম্মদ ভাই, একদম শেষের দিকে আমরা যদি আপনার কাছে একটু শেষ কোশ্চেনটা, যে নতুন বছর, নতুন সরকার, আপনি কি মনে করেন, যে কি আশা করেন যে এই বছরে নতুন সরকার থেকে এরকম কিছু আপনি আশা করেন? আমি বিইং এ ব্যাংকার, আমি যেটা Yes. বুঝি, এবং ব্যাংক হচ্ছে ইকোনমির হার্টে। আমি চাইবো মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার এবং আমাদের গভর্নর সাহেবও আছেন, উনি চেষ্টা করছেন, উনি হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট। সো এবং ওনার সাথে যারা আছেন, আমাদের রিফর্ম দরকার ব্যাংকে, এবং এখানে অ্যাবসোলুটলি ইউ হ্যাভ টু ব্রুটাল। যদি মনে হয়, যদি আজকে আমি যদি মনে করি, আপনি যদি মনে করেন যে আমি ঠিক নাই, আমাকে সরাই দেন বা যাই কিছু করেন। সো জি ব্যাংক যেখানে কোনো ভুল করে থাকে, আমাদেরকে তাদের কারেক্টিভ অ্যাকশন, রেমিডিয়াল অ্যাকশন নিতে হবে। সো ব্যাংকিং সেক্টর রিফর্ম ইজ আ মাস্ট। এবং আমি বলবো যে যতটা মার্কেট ড্রিভেন হয়, যতটুকু সম্ভব সেটা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের ধরেন আমরা যেই ডেভেলপমেন্টটা হয়েছে, সামনের দিকে ডেভেলপমেন্ট সাপোর্ট দিতে ব্যাংকিং সেক্টরকে লাগবে, তাহলে কিন্তু সেটা আমরা সাস্টেন করতে পারবো না। Sustain করতে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু গ্রো। সো Right. আই নিড কর্পোরেট গভর্নেন্স টু বি ইন প্লেস। আমি সরকারের কাছে চাইবো যে অল সেক্টরসে, প্রত্যেকটা জায়গায় যেন কর্পোরেট গভর্নেন্সটাকে অবশ্যই এটাকে এনফোর্স করা হয়। রাইট। আপনাকে অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান, আপনার এত ব্যস্ততা সত্ত্বেও টিভিএস এ সময়টা দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে টিভিএস এর দর্শক এবং টিভিএস এর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো দর্শক, আলোচনা করলাম আমরা শুধু ব্যাংক না, অন্যান্য সেক্টর নিয়ে আলোচনা করলাম, অর্থনীতি নিয়ে, এবং সরকারের আসলে কি করা উচিত। যে জিনিসটা খুব বেশি ফোকাস করেছেন সৈয়দ মাহবুবুর রহমান, যে আসলে ব্যাংকিং সেক্টরে একটা রিফর্ম দরকার, সেটা যতটাই কঠিন হোক, এটা আসলে আমাদের ইকোনমি যেহেতু ব্যাংক ড্রিভেন, ব্যাংকিং সেক্টরটা আমাদের ঠিক থাকলে দেশের অর্থনীতি আরও লেভেল আপ হবে এবং আসলে সেটা সবার জন্য ভালো হবে। সো এই সাজেশন দিয়ে উনি শেষ করেছেন। দর্শক, আমরা শেষ করতে চাই আজকে। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।